ভূতের গল্পের আসরে আপনাদের স্বাগতম। আমাদের আজকের আয়োজন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত ভুতুড়ে গ্রাম। অনেক কাল আগের কথা। দেশ তখন সবে স্বাধীন হয়েছে। গ্রামগুলি সব তখন ছিল অজপাড়াগা। এখনকার মতো গ্রামে গ্রামে এত বেশি সংখ্যায় ট্রেন, বাস প্রভৃতি চালু হয়নি। তখনও স্টেশন থেকে বিভিন্ন গ্রামের ভেতরের দিকে যাবার একমাত্র যানবাহন ছিল গরুর গাড়ি বা কোথাও কোথাও ঘোড়ার গাড়ি। এই সময় কলকাতার এক ব্যাংকে চাকরি করত বিজন চক্রবর্তী নামে এক ভদ্রলোক। বয়স তার বড়জোর 30 হবে। বিজনের বাবা মা কেউ নেই, সব মারা গেছে অনেক দিন হলো। বিএ পাশ করে সে চাকরি পেয়ে গিয়েছিল। বিজন একটা মেসে থাকতো, সেখানে খাওয়া থাকা বাবদ খরচ হতো প্রায় শখানেক টাকা। বাকি টাকার কিছু সে ব্যাংকে জমাতো, আর বাকিটা শ্বশুর বাড়িতে স্ত্রীর নামে মানি অর্ডার করে পাঠাতো। বিজনের মামা থাকতেন এক গ্রামে। সেই গ্রাম থেকে 10-12 মাইল দূরে আর একটা গ্রাম মদনপুর, সেখানেই বিজনের শ্বশুর বাড়ি। বিজন স্ত্রীকে লিখেছিল সে কলকাতায় একটা ভালো ফ্ল্যাট খুঁজে পেলেই তাকে কলকাতায় নিয়ে আসবে। প্রতি বছর 3-4 বার করে বিজন ছুটি পেলেই শ্বশুর বাড়ি মদনপুর গিয়ে কয়েকটা দিন সেখানে কাটিয়ে আসতো। কিন্তু এর মধ্যে কিছুদিন সেখানে যাওয়া হয়নি, কাজের চাপ খুব বেশি পড়ার জন্য। তারপর হঠাৎ একদিন চিঠি পেল তার স্ত্রী শেফালির কাছ থেকে। শেফালি লিখেছিল যে তার একটি পুত্র সন্তান হয়েছে। তারপরও প্রায় 6 মাস কেটে গেছে। বিজন নিয়মিত টাকা পাঠায়, সে প্রতি সপ্তাহে চিঠিও লেখে। শেষ চিঠিতে সে লিখেছিল যে কলকাতায় সে একটা ফ্ল্যাট শিগগিরই পাবে, তাহলে সে শেফালি ও তার ছেলেকে নিয়ে আসবে। তারপর সে একটা 2 কামরার ফ্ল্যাট ভাড়া নিল। হঠাৎ একটা দালালের মাধ্যমে ফ্ল্যাটটা পেয়ে গেল। মাত্র 40 টাকা ভাড়া, ঘরগুলি মাঝারি আকারের, তাছাড়া একটা বারান্দা, রান্নাঘর, বাথরুম আছে। ভালোভাবেই চলবে তাদের। শেফালিকে সে চিঠি দিয়ে খবরটা জানালো। আরও জানালো দিন 15-র মধ্যে বিজন মদনপুরে যাবে স্ত্রী ও শিশুপুত্রকে আনতে। এর মধ্যেই হঠাৎ চিঠি পেল বিজন। শেফালি চিঠিতে লিখেছে বিজন যেন অতি সত্বর তাদের নিয়ে আসে, কারণ তাদের গ্রামে কলেরার মড়ক লেগেছে, লোকজন সব পালাচ্ছে। চিঠিটা পেয়েই ছুটি নিয়ে 3-4 দিনের মধ্যে বিজন মদনপুরে যাত্রা করল। সঙ্গে নিল স্ত্রীর জন্য শাড়ি, ছেলের জন্য প্যান্ট ও বেবি ফুড এবং কিছু টাকা। ট্রেনে খুব একটা ভিড় ছিল না। সাধারণ লাইনের ট্রেনে যেরকম ভিড় থাকে, এই ছোট লাইন বা মিটার গেজের ট্রেনে ভিড় তার চেয়েও অনেক কম। তাও আবার একটা বড় স্টেশন আসতেই লোকজন সব নেমে গেল, শুধু বিজন আর একজন বসে। ধীরে ধীরে দুজনের মধ্যে আলাপ জমে উঠল। ওই ভদ্রলোক নামবেন একই স্টেশনে যেখানে বিজন নামবে। বিজন বলল, আপনি যাবেন কোথায়? ভদ্রলোক বললেন, মনোহরপুর গ্রামে, সেখানে আমার পৈতৃক বাড়ি। আপনি কোথায় যাবেন? মদনপুর গ্রামে। মদনপুর? হ্যাঁ। তা মদনপুরে শুনেছি যে মড়ক লেগেছে। আমিও শুনেছি সে কথা, তাই তো আমার স্ত্রীকে ও বাচ্চাকে সেখান থেকে কলকাতায় নিয়ে আসবো বলেই যাচ্ছি। ভদ্রলোক আর যেন কি বলতে যাচ্ছিলেন, কিন্তু বলা হলো না। নির্দিষ্ট স্টেশনটি এসে গেল। দুজনেই মালপত্র নিয়ে নেমে পড়ল। বিজন স্টেশন মাস্টারের হাতে টিকিটটা দিয়ে বাইরে বেরিয়ে এলো। ঘড়িতে দেখলো 4:30 বেজে গেছে। একটা বড় নিম গাছ আর ছাতিম গাছের নিচে সব গরুর গাড়ির আড্ডা। বিজন গিয়ে একটা গাড়ি ধরল। গরুর গাড়ির গাড়োয়ান বলল, কোথায় যাবেন বাবু? মদনপুর। ও বাবা, সে তো অনেক দূর। 7-8 মাইল তো হবেই। হ্যাঁ, কিন্তু সেখানে পৌঁছাতে তো সন্ধ্যা হয়ে যাবে। তা হবে, তবে আজ শুক্লা দ্বাদশীর তিথি, একটু পরেই তো আকাশে ফুটফুটে চাঁদ উঠবে। তাহলেও আমি অত দূর যাব না। আরে চিন্তা কি, যা ভাড়া লাগে দেব। 10 টাকা লাগবে বাবু। তাই পাবে। আর আমি গ্রামের ভেতরে যাব না, 8 মাইল দূরে নামিয়ে দিয়ে চলে আসব, ওইটুকু আপনি হেঁটে যাবেন। ঠিক আছে। জ্যোৎস্নারাতে 8 মাইল পথ হাঁটতে মাত্র মিনিট 15 লাগবে। গাড়োয়ান 10টি টাকা আগে নিয়ে নিল। তারপর বিজন গাড়িতে উঠে বসতেই গাড়ি ছেড়ে দিল। ধীরে ধীরে ক্যাচ ক্যাচ শব্দ করে গরুর গাড়ি চলতে লাগলো গ্রাম্য পথ ধরে। আর গাড়োয়ান গাড়ি চালাতে চালাতে গুনগুন করে গান ধরল। একটা গান শেষ করে সে আরেকটা গান ধরল, ঠাকুর দেবতার গান। বিজন বললে, কি হে, এত চিৎকার করে গান গাইছো কেন? লোকটি হেসে বলল, ভয় কাটাবার জন্য।
কিসের ভয় আবার এখানে? আমি তো কতবার এসেছি এ পথে, ভয় টয় তো লাগেনি। তা বাবু, চোর ডাকাতের ভয় বড় একটা নেই এদিকে। তাহলে কিসের ভয়? মাঝে মাঝে তেনারা দেখা দেন কিনা। বিজন হো হো করে হেসে উঠল, বলল, দূর, আমি ওসবে বিশ্বাস করি না। লোকটি কোনো কথা বলল না। আগের মতোই জোরে জোরে গান গাইতে গাইতে গাড়ি চালাতে লাগলো। দেখতে দেখতে মদনপুর থেকে প্রায় আধ মাইল দূরে একটা বটগাছের নিচে বিজনকে নামিয়ে দিয়ে লোকটা গরুর গাড়ি নিয়ে ফিরে চলে গেল। ব্যাগটা হাতে নিয়ে বিজন হন হন করে চলল মদনপুরে গ্রামের ভেতরের দিকে। মিনিট 15-এর মধ্যেই গ্রামের ভেতরে কিছুটা এগিয়ে বিজন খুবই অবাক হয়ে গেল। গ্রামটা কেমন যেন থমথমে অন্ধকার, আগের মতো প্রাণবন্ত উচ্ছল হইচই পূর্ণ নয়। প্রত্যেকটা বাড়ি প্রায় অন্ধকার। একটু এগিয়েই বেচু খুড়োর বাড়ি। সেখানে আসতেই বেচু খুড়োর গলা শোনা গেল। কে যায়? বিজন বলল, আমি বিজন, এই গ্রামের জামাই। ও, তা এত রাতে? রাত বেশি হয়নি, সবে সন্ধ্যা হয়েছে। তা খুড়ো কেমন আছেন? এই তো আছি। তা বাড়িতে আলো জ্বালেননি কেন? বাড়িতে সব অসুখ কিনা, তাই আলো জ্বালিনি। বুঝেছি। তা তুমি চললে কোথায়? এই তো শ্বশুর বাড়ি যাচ্ছি, এইমাত্র কলকাতা থেকে এলুম। তা ভালো, চলো তোমাকে এগিয়ে দিই। বিজন জোরে পা চালালো। বেচুকুড়ো পেছন পেছন আসতে লাগলেন নিজের মনে গজ গজ করতে করতে। জানো বাবাজি, এ গায়ের কি অবস্থা হয়েছিল, ঘরে ঘরে কলেরা। ডাক্তার বদ্যি ভয়ে গা ছেড়ে পালালো, অর্ধেক লোক ভয়ে পালিয়ে গেল। যারা ছিল তারা প্রায় সকলেই রোগে মারা পড়ল। কি অবস্থা! বিজন কোনো সাড়া দিল না। বিজনের শ্বশুরবাড়ি এসে গেল। বেচুকুড়ো বললেন, চললাম বাবাজি। বেচুকুড়ো চলে গেল। বিজন ভাবছিল বেচুকুড়ো তাড়াহুড়া করে চলে গেলেন কেন। তারপর ভাবলাম, তা যাকগে। সে শ্বশুরবাড়ির ভেতরে ঢুকে পড়ল। তখন আকাশে চাঁদ উঠেছে, ফুটফুটে জ্যোৎস্না, কিন্তু শ্বশুরবাড়িতে আলো জ্বলছে না কেন? বিজন শালা শালির নাম ধরে ডাক দিল। শালা ক্লাস 8-এ পড়ে, শালির বিয়ের কথাবার্তা চলছিল। বিজন হাঁকল, ও মনোজ, ও শিলা, কিন্তু কেউই কোনো উত্তর দিল না। হঠাৎ বিজন দেখল রান্নাঘরে তার শাশুড়ি কি করছে, বোধহয় রান্না বান্না করছে। তিনি সেখান থেকেই বললেন, বাবাজি এসেছ? ভালো কথা, কুয়ো থেকে জল তুলে হাত পা ধুয়ে বারান্দায় চেয়ারে বসো। অন্যবার শাশুড়ি অভ্যর্থনা করতে এগিয়ে আসেন। এবার রান্নাঘর থেকেই কথা বলে নিজের কাজ করতে লাগলেন। বিজন কোনো কথা না বলে চুপচাপ বারান্দায় গিয়ে ব্যাগটা রাখল। তারপর কুয়োতলায় গিয়ে হাত পা ধুয়ে বারান্দায় চেয়ারে বসল। হঠাৎ খেয়াল করল ওপাশে একটা ঘরে মৃদু আলো জ্বলছে। বিজন বুঝতে পারল ওই ঘরে তার স্ত্রী শেফালি আর তার শিশুপুত্র আছে। এমন সময় বিজনের শ্বশুরমশাই এসে দাঁড়ালেন, বললেন, বাবাজি বিশ্রাম করো। বিজন প্রণাম করতে গেলে তিনি বললেন, থাক থাক। এই বলে তিনি আবার রান্নাঘরের দিকে চলে গেলেন। বিজন চুপ করে বসে রইল। বিজন তার শালাশালীদের কোনো সাড়া পেল না। মিনিট 10 কেটে গেল। বিজন চুপচাপ চেয়ারে বসে। এমন সময় শাশুড়ি একটা থালায় গরম লুচি, বেগুন ভাজা, কয়েকটি মিষ্টি ও কাটা ফল এনে বারান্দায় নামিয়ে রাখলেন। তারপর একটা আসন পেতে দিয়ে বললেন, বাবা খেয়ে নাও, এত দূর থেকে আসছো। বিজন ভাবতে লাগলো, বাড়িতে লোকজন নেই, অথচ এত তাড়াতাড়ি খাবার কোত্থেকে এলো। তারপর ভাবলো, তার চিঠি পেয়ে এরা বোধহয় আগেই বুঝতে পেরেছিল যে সে আজ আসবে, তাই খাবার তৈরি করে রেখেছিল। এখন গরম লুচি ভেজে দিয়েছে। বিজন খেতে বসলো। তারপর জিজ্ঞেস করলো, আচ্ছা মা, মনোজ, শিলা এরা কোথায়? শাশুড়ি বললেন, বোধহয় পাড়ার কোনো বাড়িতে গেছে, একটু পরে আসবে। তুমি খেয়ে নিয়ে ও ঘরে যাও বাবা, শেফালি তোমার জন্য অপেক্ষা করছে। বিজন খাওয়া শুরু করলো। খাওয়া দাওয়া শেষ করে সে উঠে যে ঘরে আলো জ্বলছিল সে ঘরে গেল। দেখল ছোট্ট একটা তেলের প্রদীপ জ্বলছে এক কোণে। আধো অন্ধকার ঘরে একটা চৌকিতে শেফালি আর শিশুটা শুয়ে আছে চুপ করে। বিজনকে দেখে শেফালি বলল, তুমি এসেছো? হ্যাঁ, বাসা পেয়েছি, এবার তোমাদের নিয়ে যাব কলকাতায়। তোমার ছেলেকে নিয়ে যাও, আমার যাওয়া হবে না। বিজন বিস্মিতভাবে বলল, কেন? আমার কঠিন রোগ, বাঁচার আশা নেই। সে কি, ডাক্তার দেখাওনি? ডাক্তার জবাব দিয়েছেন। শেফালি দরজা বন্ধ করে দরজার উপর একটা বিছানা বিছিয়ে শুয়ে পড়ল। বিজনকে বলল,
না না, তুমি ওখানে দরজার উপরে শুয়ে পাহারা দেবে, তুমি শোও। বিজন অবাক হয়ে বলল, পাহারা দেব মানে? ও তুমি বুঝবে না, তুমি শোও। বাধ্য হয়ে বিজন তার শিশুপুত্রের পাশে ঘুমিয়ে পড়ল। তখন ভোর হতে অল্পই বাকি ছিল। শেষ রাতে চাঁদ ডুবে গেছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ কি এক শব্দে বিজনের ঘুম ভেঙে গেল। বিজন উঠে বসল। শুনতে পেল বাইরে থেকে কারা যেন চলাফেরা করছে, কারা যেন হো হো করে অট্টহাসি হাসছে। শেফালি এসে বিজনকে বলল, শোনো, ছেলেটাকে নিয়ে তুমি পালাও। বিস্মিত স্বরে বিজন বলল, কেন? শোনো, এই বাড়িতে এই শিশুটি ছাড়া আর কেউ বেঁচে নেই। এই গ্রামের অর্ধেক লোক পালিয়েছে, অর্ধেক মারা গেছে। আমি অনেক কষ্টে এই শিশুটিকে এতদিন পাহারা দিচ্ছি, এবার তোমার হাতে তুলে দিলাম, তুমি পালাও। আমি তোমাকে গ্রামের প্রান্ত পর্যন্ত এগিয়ে দিচ্ছি। বিজন শিশুটিকে বুকে তুলে দরজা খুলে ছুটতে লাগলো, কিন্তু বিজন একটুও ভয় পেল না, কারণ সে জানে শেফালি তাকে পাহারা দিয়ে এগিয়ে দিচ্ছে। অবশেষে গ্রামের প্রান্তে এসে বিজন পৌঁছল। তখন আকাশ ফর্সা হতে শুরু করেছে। বড় রাস্তায় উঠে বিজন দেখল ভিনগা থেকে একটা গরুর গাড়ি স্টেশনের দিকে যাচ্ছে। বিজন সেই গাড়িতে উঠে বসল। শহরে এসে বিজন তার শিশুকে হাসপাতালে ভর্তি করে দিল। হাসপাতালের ডাক্তাররা দেখে বললেন, কি করে যে শিশু বেঁচে আছে তাই আশ্চর্য। 7 দিনের ওপর এর পেটে কিছু খাদ্য পড়েনি। যাই হোক, অনেক চেষ্টার পর ছেলেটা বেঁচে উঠল। সে এখনো বেঁচে আছে। মড়কের সময় তার জন্ম বলে সকলে এখনো তাকে বলে আকালের ছেলে। বিজন ভাবে শেফালি যে কি করে শিশুটিকে বাঁচিয়েছিল তা সত্যিই বিস্ময়কর।